মোটামুটি একটা স্থিতাবস্থা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইজতেমা মাঠের এবং আশেপাশে 144 ধারা জারি করেছে। সেখানে সবার সমাবেশ, সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে। এর মধ্যে ইজতেমা মাঠ কি ঘটল? যারা মানুষকে ইমানের তালিম দিত, যারা মানুষকে একটা সুন্দর সত্যের পথ দেখাতো, যারা মানুষকে সবসময় নসিহত করত, আজ তাদেরকে নসিহত করতে আমরা বসে গেলাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশে কি ঘটলো কোন বিশ্ব ইজতেমা, যেখানে সবাই, সব মুমিন, সব মুসলমান একলগে আমরা ওখানে মোনাজাত করি, সবাই আখেরি মোনাজাত করি। বিএনপি, জামাত, শিবির যত আছে, আমলিক টামলিক যা আছে সবাই তো একলগে ওখানে আখেরি মোনাজাত করি। এর ভিতরে ইন্ডিয়া এসে বাস দিয়ে দিল, ইন্ডিয়া এসে ঝগড়া লাগাই দিল আমাদের মুসলমান ভাইদের ভিতরে। ইনশাল্লাহ এই ঝগড়াদান মীমাংসা হয়, যদি না হয় যারা প্রকৃত দোষী তাদের জন্য বিচারের আওতায় নিয়ে হয়। এই আমরা কেমন মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের সাথে মারামারি করি একটা ব্যক্তির জন্য? এই সাদ ছাড়া কি আমাদের বাংলাদেশ চলবো না? ইনশাল্লাহ কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিওতে দেখে আসি। টঙ্গী ইজতেমা মাঠে কি ঘটল? যারা মানুষকে ইমানের তালিম দিত, যারা মানুষকে একটা সুন্দর সত্যের পথ দেখাতো, যারা মানুষকে সবসময় নসিহত করত, আজ তাদেরকে নসিহত করতে আমরা বসে গেলাম। ভোর রাতে বা শেষ রাতে তাবলিগের দুই গ্রুপ মুখোমুখি সংঘর্ষ করেছে। এতে 3 জন মারা গেছে, শতাধিক আহত। এটি আমরা কল্পনা করেছিলাম যখন মুসলমানদের আল্লাহ এবং রাসূলের পন্থী হবার কথা, তখন মুসলমানরা জোবাইর এবং সাদপন্থীতে বিভক্ত হয়ে গেছে। আবার তারা বলছে আমরা মেহনত করছি মানুষের ইমানকে পাকাপোক্ত করার জন্য। যাদের নিজেদের ইমানে দুর্বলতা, তারা মানুষকে কিসের ইমান শেখাবে, মানুষকে কিসের তালিম দিচ্ছে, মানুষকে কোন পথে আহ্বান করছে? প্রশ্নটা উঠে আসে না? কি ঘটেছে আসুন শুনি একটু, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। যেটা ঘটেছে সেটা হলো, জোবাইরপন্থীরা টঙ্গীর ইজতেমা মাঠে তারা সেখানে তাদের প্রোগ্রাম করছিল, জোর বলে এটাকে করছিল। সেখানে সাদপন্থীরা এসে তাদের সাথে সংঘর্ষে জড়ায়। বিষয়টা এরকমই হচ্ছে, কিন্তু দুই পক্ষের বক্তব্য বলছে এক পক্ষ সেখানে অবস্থান করছে, আরেক পক্ষকে সেখানে আসতে দিচ্ছিল না, তারা তখন তাদের সাথে সংঘর্ষে জড়ায়। প্রশ্নটা হলো, আপনারা যারা তাবলিগ জামাতের সাথে জড়িত আছেন, আলেম ওলামারা আছেন, আপনারা কি বুঝতে পারছেন এটা করে আপনাদের গ্রহণযোগ্যতা, আপনাদের অবস্থান আমাদের কাছে কোথায় পড়ে গেল? একটা প্রশ্ন হলো যে যে মানুষগুলো আপনাদের আহ্বানে এই প্রচন্ড ঠান্ডার মধ্যে এসছিল, তারা কি শিখে গেল, কি জেনে গেল, কি বুঝে গেল? আমাদের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম মধ্যরাতে সেখানে গিয়েছিলেন এই দুটো মুখোমুখি গ্রুপকে শান্ত করতে, পারেননি। পুলিশ ছিল, বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল। জোবাইর গ্রুপের উপর সাদপন্থীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করেছে, এমন অভিযোগ করেছে জোবাইরপন্থীরা। আবার সাদপন্থীরা বলছে তাদের উপর আক্রমণ হয়েছে। যারা মানুষকে ইসলামের পথে, শান্তির পথে আহ্বান করবেন, তারা আজকে অশান্ত হয়ে গেছেন, সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। লাভ হয়েছে কার? সব লাভ হয়েছে ওপারের। কারণ ওপার দেখাতে চেয়েছে এই দেশে মৌলবাদের আস্ফালন ঘটেছে, এই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে, আজ সেটাই তারা দেখিয়ে দিল। তার মানে ওপারের যেহেতু লাভ হয়েছে, আমরা এটুকু বলতে পারি এপারের কেউ সেই ষড়যন্ত্রে জড়িয়ে গেছে। আসেন, জোবাইরপন্থীরা বলছে সাদপন্থীরা সঠিক পথে নেই। কিরকম? জোবাইর বিরোধীদের অভিযোগ সাদপন্থীদের বিরুদ্ধে যে তাদের প্রধান মাওলানা সাদের অনেক রকম সমস্যা আছে। তিনি এমন কিছু বক্তব্য দিয়েছেন যেটা ইসলামের সাথে সাংঘর্ষিক, যেটা সাহাবীদের সাথে বেয়াদবির শামিল। আমরা সারা জীবন তাবলিগকে দেখেছি, বুঝেছি যে তারা নির্ভেজাল, অরাজনৈতিক, সবাই তাদের কাছে দোয়া প্রার্থনা করতে যায়। বিশ্ব ইজতেমা মাঠে আমাদের দুই নেত্রী, আমাদের বড় বড় আলেমরা, এক কথা ধর্মপ্রাণ মানুষ শেষ মোনাজাতে আল্লাহর দরবারে প্রার্থনা করে। এটা আমরা আমাদের জন্মের পর থেকে এই রেওয়াজটা আমরা দেখে এসছি। আর আজকে আমরা শুনি তাবলিগ জামাত দুটো গ্রুপ, জোবাইর গ্রুপ, সাদ গ্রুপ বা সাদপন্থী, জোবাইরপন্থী।
অথচ আগে শুনতাম এরা আমার রাসূলপন্থী। বুঝতে পারছেন? ওপার আমাদের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে, আমাদের প্রত্যেকটা সংস্থাকে, আমাদের প্রত্যেকটা আবেগের জায়গাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। জোবাইরপন্থীরা বলছেন সাদপন্থীরা হলো ওপারের এজেন্ট, অর্থাৎ ভারতীয় সমর্থিত। সাদপন্থীদেরকে ওপারের এজেন্টরা বাংলাদেশে মানুষের মধ্যে এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার প্রেসক্রিপশন দিয়েছে। জোবাইরপন্থীরা বলছে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে যে তাদেরকে ওপারের এজেন্সি নিয়ন্ত্রণ করে। সত্য কি মিথ্যা জানি না, অভিযোগগুলো উঠে এসছে। এখন কথা হলো দেশটার নাম বাংলাদেশ। বাংলাদেশের যথেষ্ট বড় বড় আলেম আছে। তো এই দেশের আলেমরাই নির্ধারণ করবেন তাবলিগের মুরব্বী হবেন কে, কে হবেন প্রধান। ওপারের সাদ গ্রুপ এসে এপারকে অরাজকতার দিকে নিয়ে যাবেন, সন্ত্রাসের দিকে নিয়ে যাবেন, এটাও আমরা চাই না। আবার যারা সাদপন্থী রয়েছেন তাদের বলবো আপনারা এই পন্থীগিরি বাদ দিয়ে রাসূলপন্থী হবার চেষ্টা করেন। ইতিমধ্যে সরকার বিশ্ব ইজতেমা ময়দান বা টঙ্গীর আশপাশ এলাকায় সকল প্রকার সভা সমাবেশ মিছিল নিষিদ্ধ করেছে। আমি প্রশাসনকে বলবো যে এটা কঠিনভাবে মোকাবেলা করতে হবে, কারণ গতকালকে যা ঘটেছে টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্র করে, এটি ভয়ানক আলামত এবং এটি পরিকল্পিত। আমি বিশ্বাস করি আমাদের প্রশাসন বুঝতেই পারছেন এটা নেপথ্যে কারা রয়েছে, কি করতে চাইছেন তারা। কিন্তু একটা বিষয় আপনারা বুঝে যে আমাদের ইন্টেলিজেন্স যে বারবারই ব্যর্থ হচ্ছে, এটা আবার আমাদের চোখে পড়লো। এই দুটো গ্রুপ মারমুখী অবস্থানে যাচ্ছে, সংঘর্ষ বাড়বে, এই তথ্যগুলো কি আমাদের এজেন্সির কাছে ছিল না? এই গোয়েন্দা ব্যর্থতা, ফেইলার আর কত দেখবো আমরা? নাকি তারা সরকারকে ব্যর্থ করতে চাইছে? আমরা দেখলাম হাসনাত এবং সার্জিস সেখানে গেছেন, কেন তারা সেখানে যাবেন? রাষ্ট্রে তাদের কি এই কাজটি দিয়েছে? সেখানে যাবে আমাদের প্রশাসন, প্রয়োজনে আমাদের উপদেষ্টারা যাবেন। ছাত্রদেরকে বারবার সেখানে ঠেলে দেওয়া হয় কেন? তাদেরকে হুমকির মুখে ঠেলে দেওয়া হয় কেন? যদি এই দুই গ্রুপের ভেতর থেকে কোনো একটি সন্ত্রাসী গ্রুপ আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়কের উপর হামলা করত, কারণ ইতিমধ্যে তাদের গাড়ি চাপা দিয়ে মারার হত্যার পরিকল্পনা করা হয়েছে। আমি হাসনাত এবং সার্জিসকে বলবো এটা রাষ্ট্রের দায়িত্ব, আপনাদের দায়িত্ব না। আপনারা জীবনকে হুমকির মধ্যে ফেলে বারবারই সব জায়গায় সমাধান করতে যাবেন না। প্রশাসনকে বলবো যারা এই হত্যাকাণ্ডে জড়িয়েছে, সংঘর্ষে জড়িয়েছে, তাদেরকে শনাক্ত করুন, তাদের দ্রুত গ্রেফতার করুন, নতুবা তারা এর চেয়ে বড় অরাজকতা সৃষ্টি করবে। এখন আমার মনে হচ্ছে এতদিন যে হেলমেট লীগ, চাপাতি লীগ, তারা আনসার লীগ, ফকির লীগ, গার্মেন্টস লীগ, এরকম লিগের পর এবার তারা তাবলীগে প্রবেশ করেছে এবং তারাই মূলত এই কাজটি করেছে। এবং আশঙ্কা করা হচ্ছে বিশ্ব ইজতেমাকে ঘিরে এর চেয়ে বড় তাণ্ডব চালাতে পারে এরা। এবং এমনও আশঙ্কা করা হচ্ছে যে বিশ্ব ইজতেমাকে ঘিরে কয়েক লক্ষ আওয়ামী লীগ, যুবলীগ এবং এই লীগ বাহিনী জড়ো হবে, দাড়ি, টুপি, পাঞ্জাবি পোশাক পরে, এবং সেখান থেকে পুরো ঢাকা শহরে তারা একটা ভয়ঙ্কর তাণ্ডব চালাতে পারে। সরকার পতনে তারা রাষ্ট্রকে একটা বড় অরাজকতার দিকে নিয়ে যেতে পারে। তাই বলবো এই সরকারের ইন্টেলিজেন্স, প্রশাসনের একের পর এক ব্যর্থতা থাকা সত্ত্বেও বলবো সরকার এই বিশ্ব ইজতেমাকে ঘিরে একটা শক্ত অবস্থানে যেতে হবে। কারণ গতকালকে যেই দুপক্ষের সংঘর্ষ দেখলাম এবং এই প্রথম প্রাণহানির ঘটনা ঘটলো, আমার আশঙ্কার কথা আগামী দিন এর চেয়ে বড় কিছু ঘটাতে পারে এরা বাংলাদেশে। অতএব বিশ্ব ইজতেমা, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগ, তাদের একটা বড় মহড়া চলতে পারে এই সরকার পতনে। প্রিয় দর্শক, এখন আপনারা বলবেন যে তাবলীগ জামাতকে নিয়ে আমি কেন এই আশঙ্কার কথা বলছি। তাবলীগ হলো এমন একটি সংগঠন, এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিরা যায় না, এখানে সব দল মতের মানুষ যায়। এবং এই দলমত মানুষের মধ্যে তাবলীগের যে বিশ্ব ইজতেমা মাঠ কেন্দ্রিক যে সিস্টেমগুলো, এটা কন্ট্রোল করা, এখানে কে আসলো, কে গেল, কাদের কি ইচ্ছা, এখানে কোনো বোমা বহন করলো কিনা কেউ, এখানে কোনো ডিভাইস বিস্ফোরণের পরিকল্পনা করলো কিনা কেউ, এগুলো বোঝার উপায় থাকবে না। খুব মামুলি সাধারণ মানুষরাও এখানে আসে, একেবারে অল্প শিক্ষিত মানুষেরাও এখানে আসে, মানে শিক্ষিতদের সাথে অল্প শিক্ষিত মানুষও আসে। অর্থাৎ বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষের একটা কি বলবো যে মিলন মেলা হলো এই বিশ্ব ইজতেমা। তো এখানে যদি ষড়যন্ত্রকারীরা কোনো বড় পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, এটা খুব সহজে তারা পারবে। তাই বলবো এবার
বিশ্ব ইজতেমাকে একটু ভিন্ন চিন্তা করতে হবে। এবং আমি ইজতেমা বন্ধের পক্ষে না, কিন্তু এটা নিরাপত্তা যদি সরকার কন্ট্রোল করতে পারে, যে প্রতিটি মানুষকে সার্চ করে ঢোকানো হবে, প্রতিটি মানুষ মানে পুরো বিশ্ব ইজতেমা ময়দানকে আমাদের প্রশাসন যদি কন্ট্রোল করতে পারে তাহলে এক বিষয়। আর যদি না পারে, এত বিশাল জনসমাবেশ বা মানুষের জমায়েত, এটা আমাদের প্রশাসন কন্ট্রোল করতে পারে কিনা, কারণ প্রশাসন ছোট্টখাটো মামুলি বিষয়গুলো এখন কন্ট্রোল করতে পারছে না। আমাদের পুলিশ প্রশাসনের মধ্যে একটা অস্থিরতা চলছে, মানে সবকিছু মিলে বলতে পারি আমাদের প্রশাসন ছোটখাটো মামুলি বিষয়গুলি কন্ট্রোল করতে পারছে না। বিশ্ব ইজতেমা কন্ট্রোল করবে কি করে? দর্শক, এখন করণীয়টা কি? যেহেতু আমাদের মেহনতি মানুষগুলো যারা কোরআনের, হাদিসের বা ইমানের মেহনত করতেন, মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছেন, মানুষকে নামাজ শেখাতেন, মানুষকে কালেমা বোঝার শেখার সুযোগ করে দিতেন, সেই মানুষগুলোর মধ্যে যেহেতু রাসূলপন্থীরা এখন নেই, আছেন জোবাইর এবং সাদপন্থীরা, আমার মনে হয় আমাদের বিকল্প চিন্তা করতে হবে। বাংলাদেশে তাবলিগের নেতৃত্ব থাকবে বাংলাদেশের আলেমদের হাতে, কোনো ওপারের আলেমদের হাতে নয়। চাই না মাওলানা জোবাইর কিংবা মাওলানা সাদ পন্থী বলে কোনো পন্থার ঘোষণা আসুক। আমরা চাই একটি পন্থা, সেটা হলো আমার রাসূলের পন্থী। আমাদের নবী এক, কোরআন এক, আল্লাহ এক, সবকিছু যদি এক হয় তাহলে আমাদের ভিতরে এত বিভাজন কেন? ভাই যে কথা বলছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন মূল্যবান মতামত আপনার। চলুন আরেকটা ভিডিও দেখে আসি, অনেক সুন্দর তথ্য আছে। মাওলানা সাদ এবং জুবের পন্থীদের মধ্যে তার মীমাংসা হয়নি। মোটামুটি একটা স্থিতাবস্থা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইজতেমা মাঠের এবং আশেপাশে 144 ধারা জারি করেছে। সেখানে সবার সমাবেশ, সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে। এর মধ্যে ইজতেমা মাঠ যাদের দখলে আছে সেই সাতপন্থীরা আজকেই ছেড়ে দেবে বলে ঘোষণা দিয়েছেন। অন্যদিকে জুবের পন্থী তারা ঘোষণা দিয়েছেন বাংলাদেশে একটাই ইজতেমা হবে। আজকে জানেন যে দর্শক, এই ঘটনায় 4 জন নিহত হয়েছে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে এটি জানিয়েছে। এই ঘটনায় 4 জন নিহত হয়েছে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কারণে। একটি রক্তাক্ত পরিস্থিতি এবং খুবই দুঃখজনক এটি। মানে ইজতেমার মাঠের দখল নিয়ে দুই অংশের এই বিভক্তি মানে একটা নতুন প্রশ্ন জন্ম দিল। যাই হোক, এখানে খবর হচ্ছে মাওলানা সাদ অনুসারীরা টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারা বিশ্ব ইজতেমা মাঠ ছাড়ার পর সরকার ওই মাঠের দায়িত্ব নেবে। বুধবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে সরকারের 5 উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাদ অনুসারী মাওলানা রেজা আরিফ সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, বিশাল জনসংখ্যা নিয়ে তারা অর্থাৎ জুবের অনুসারীরা মাঠের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আগে থেকে সেখানে আমাদের সাদ অনুসারী অনেক লোকজন জড়ো হয়েছেন। সরকারের অনুরোধে আমরা মাঠ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয়। মাঠ ছেড়ে দেওয়ার জন্য সাথী ভাই সহ সবাইকে অনুরোধ জানিয়ে রেজা আরিফ বলেন, মাঠ ছেড়ে দিয়ে আমরা কামারপাড়া রোড দিয়ে পশ্চিম পাশের মারকাজের কাজ দিয়ে যার যার মতো করে চলে যাব। কামারপাড়া দিয়ে বের হওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের সহযোগিতা করবে। রেজা আরিফ বলেন, এখানে সিদ্ধান্ত হয়েছে সরকার মাঠের দায়িত্ব নেবে, কেউ মাঠে থাকবে না। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হতাহতের পর মাওলানা সাদ অনুসারীদের নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং ধর্ম বিষয়ক উপদেষ্টা আকম ও খালিদ হোসেন বৈঠক করেন। এরপর জুবাইর অনুসারীদের সঙ্গে বৈঠকে বসেছেন উপদেষ্টারা। বৈঠক এখনো চলছে। এর মধ্যে যে খবর সর্বশেষ তাতে বলছেন যে কাকরাইল থেকে ঘোষণা করা হয়েছে বাংলাদেশে একটাই ইজতেমা হবে। এটা জুবাইর পন্থীদের শীর্ষ মুরব্বী মুফতি আমানুল হক। সরকার এই ব্যাপারে তাদের সহযোগিতা করবে বলে জানান। বুধবার বিকাল 3টার দিকে রাজধানীর কাকরাইলে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। আগামীকাল ইজতেমা ময়দান অভিমুখী লং মার্চের ঘোষণা দিয়ে মুফতি আমানুল হক বলেন, আজ সন্ধ্যার মধ্যে যদি সাদিয়ানি বাহিনী মাঠ ছেড়ে না দেয় তাহলে আগামীকাল সারা বাংলাদেশ এবং ঢাকার 8টি পয়েন্ট থেকে আমরা লং মার্চ করে টঙ্গীর মাঠে গিয়ে সমবেত হয়ে জোহরের নামাজ আদায় করব। তারা যদি মাঠ ছেড়েও দেয়, আমরা লং মার্চ না করলেও তাদের নামে হত্যা মামলা করব। আমরা তাদের সর্বোচ্চ শাস্তির জন্য সরকারের কাছে আবেদন জানাই। দেখ, এই চলছে আর কি, এগুলি পাল্টাপাল্টি। এই পরিস্থিতিটা দুঃখজনক হচ্ছে। গত কয়েকদিন থেকে উত্তেজনা ছিল। উত্তেজনার এই পরিণতি, 4 জনের মৃত্যু, অনেক হতাহত হয়েছে। এই পরিণতির আগেই যদি বৈঠকগুলি করা হতো, দুই পক্ষকে যদি নিষেধাজ্ঞা দিত বা দুই পক্ষকে যদি একটা সহাবস্থানে আনা যেত, সবচেয়ে ভালো হতো। কিন্তু দুঃখজনক, মৃত্যুর মধ্য দিয়ে একটা সমাধান, সেই সমাধানটা আসলে হলো কিনা শেষ পর্যন্ত যারা পুরো এটি ভিডিওটি এখনো বলা দেখেন যাচ্ছে তাদের না। জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের বাংলাদেশে এরকম ঘটনা যেন না ঘটে এই কামনা করছি আল্লাহর কাছে। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর বিশেষ করে
আমরা চাই আল্লাহর কাছে দোয়া করি। পুরো ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যারা এই হত্যাকাণ্ড ঘটাইল আজকে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটা আমাদের সবার দাবি। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।